হ্যালো কুহিলিকার গল্পপ্রেমীরা, কেমন আছো সবাই? তোমাদের রিকোয়েস্টে আজকে নিয়ে হাজির হয়েছি দ্য বার্থ অফ বিউটির সেকেন্ড পার্ট। ওই পর্বে তো আমরা দেখেছিলাম যে সারা অলরেডি গিমরানের সবকিছু পুড়িয়ে দিয়ে গিমরানকেই তার মধ্য থেকে বের করে দিয়েছে, আর এখন তার মাঝখানে আছে শুধু প্রতিশোধের আগুন। সে প্রতিশোধ নিতে চায় তার প্রতি হওয়া প্রত্যেকটা অন্যায়ের সাথে। তো চলো দেখা যাক এই পর্বে আর রোমাঞ্চকর কি কি ঘটে। তো সেকেন্ড পার্টের শুরুতেই আমরা দেখতে পাই তাহিয়ার সারা জিমে গেছে এক্সারসাইজ করতে। তারা নিজেদেরকে আরো বেশি স্ট্রং করে তুলতে চায়। সারা তো এমনিতেই বেশ স্ট্রং, আর তার এরকম কঠোর এক্সারসাইজ করা দেখে জিমের সবাই তো তাকে হাততালি দিয়ে এনকারেজ করে। আর তাহি সারাকে আরো বেশি ইন্টেলেকচুয়াল করার জন্য তাকে অনেক বেশি বই পড়ায়, এমনকি তার লাইফ স্টাইল পুরোপুরি হেলথি ভাবেই লিড করায়। আর এইভাবেই আস্তে আস্তে সারা পরিণত হয়ে যায় ব্রেন উইথ বিউটিতে। আর এদিকে আমরা কিংজুকে দেখতে পাই, সে আসলে একটা টিভি নিউজ প্রেজেন্টার। সে তার ওই নিউজে কংজুর মাল্টিন্যাশনাল কোম্পানি সিইও হওয়ার কথা প্রচার করছিল। এদিকে অনেকদিন হার্ডওয়ার্ক করার পর সারা তার যে ওজনটা চেয়েছিল, মানে তার সেই ডিজায়ার ওয়েট, সেটাও সে মেনটেন করতে পেরেছে। তাই সে তাহিকে বলে যে, মনে আছে তুমি আমাকে কথা দিয়েছিলে, আমি যদি আমার ওজন কমিয়ে একদম পারফেক্ট আনতে পারি তাহলে তুমি আমাকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে। আমি তো আমার কথা রেখেছি, এবার পালা তোমার। তাই তাহিও তখন সারাকে খাওয়াতে একটা অনেক বড় রেস্টুরেন্টে নিয়ে যায়। এরপর সারা যখন রেস্টুরেন্টে বসে খাচ্ছিল, ওখানকার সব ছেলেরা তো তার দিকে হা করে তাকিয়েছিল। অন্যদিকে কংজু খবর দেখানো নতুন একটা স্টাইল আবিষ্কার করে, যেখানে প্রত্যেকটা নিউজই 3D স্টাইলে দেখানো হবে, এবং সেই নিউজ পডকাস্ট সিরিজের একটা আমূল পরিবর্তন নিয়ে আসে, যার জন্য নিউজগুলো মানুষের কাছে আরো বেশি রিয়েলিস্টিক বলে মনে হবে। কংজু এখন তার সাফল্যের একদম চূড়ায় রয়েছে। এদিকে সারা তো রেস্টুরেন্টে বসে তার মনের আনন্দে যত খাবার অর্ডার করা হয়েছিল সবই খেয়ে ফেলে, যা দেখে তো তাহি অনেকটা রেগে যায়। সারা তখন বলে যে আজকেই তো একটা দিন, এরপর থেকে তো আর কখনোই আমি এত খাবার খেতে পারবো না। আসলে খাবার দেখলে সারার মধ্যকার গেমল্যান্ড বেরিয়ে আসে, সে নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে সারা আবারও তার ডেইলি রুটিনে ফিরে যায়, মানে এক্সারসাইজ করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই যেন কোত্থেকে একটা আওয়াজ আসে। সারার মনে হয় তার ব্রেস্টে কোনো একটা প্রবলেম হচ্ছে, মানে আওয়াজটা তার শরীরের মধ্য থেকে এসেছে। তাই সে তাড়াতাড়ি তাহিকে তার ব্রেস্টটা চেক করতে বলে। সারা তো আসলে জানতো তাহি একজন ডক্টর, কিন্তু তাহি তো অনেকটা এমব্রেস ফিল করে, কারণ যতই হোক না কেন সারা তো একটা মেয়ে মানুষ। সারা তখন অনেক জোর করার পর তাহি বলে যে, এই আমি কোনো ডাক্তার না। কিন্তু সারা তখন বলে যে, তুমি কেন আমাকে মিথ্যা কথা বলছো? আমি তোমাকে হাসপাতালে ডক্টরের ড্রেস পরাই দেখেছি, তাহলে তুমি সত্যি করে বলো তুমি কে? তাদের এই কথাবার্তা বলার মাঝখানে সারা টিভিতে একটা নিউজ শুনতে পায়, যেখানে বলা হচ্ছিল কিংজু এবং কংজু খুব দ্রুতই বিয়ে করতে চলেছে। তারা দুইজন মিলে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করে এটা অ্যানাউন্স করে যে তারা আর 3 সপ্তাহের মধ্যেই বিয়ে করবে। এই নিউজটা শুনে যেন সারার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এরপর সে কংজুর বাসার সামনে গিয়ে কিছুটা সময় কষ্টে দাঁড়িয়ে থাকে। সে তখন কংজু এবং কিংজুকে একসঙ্গে দেখতে পায়, আর মনে মনে ভাবে যে গিমরান মারা গিয়েছে খুব একটা বেশি দিনও হয়নি, তার মাঝখানে আবার কংজু বিয়েও করতে চলেছে। একটা মানুষ ঠিক কতটুকু নিষ্ঠুর হতে পারে। তো এইসব চিন্তা করে সে মনে মনে ঠিক করে নেয় যে যতই তোমরা প্ল্যান করো না কেন, আমি তো এই বিয়ে কোনো মতেই হতে দেব না। অন্যদিকে আমরা তাহিকে দেখতে পাই, সে তার রুমে বসে একটা ছবি দেখছিল, আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো ওই ছবিতে ছিল তাহি এবং কিংজু। তাহি যখন ছোট ছিল, সেদিন আহত অবস্থায় রাস্তা দিয়ে একা একাই হেঁটে যাচ্ছিল। তখন কিংজুর বাবা তাকে সেখান থেকে উদ্ধার করে আর তাদের সঙ্গে করেই নিয়ে আসে। আর এখান থেকেই আমরা জানতে পারি তাহি এবং কিংজু ছোটবেলা থেকে একসঙ্গেই বড় হয়েছে। এরপর সারা বাড়ি ফিরে সেই ছবিটা, মানে তাহি এবং কিংজুর ছবিটা টেবিলের উপর দেখতে পায়। তখন সে তাহিকে জিজ্ঞাসা করে যে, তোমার সঙ্গে কিংজুর কি সম্পর্ক? তোমাদের মধ্যে কি কোনো স্পেশাল অ্যাফেয়ার আছে যেটা তুমি আমার কাছ থেকে লুকিয়েছো? আর তুমি তো বলেছো তুমি ডক্টর নয়, তাহলে আমার সার্জারিটা কে করলো? আর তুমি কেনই বা আমার সঙ্গে তাহলে ডাক্তার হওয়ার নাটকটা করেছো? তুমি কি আমার সঙ্গে কোনো গেম খেলছো? সত্যি করে বলো তো। তাই তখন বলে যে, আমার এখন ভাল লাগছে না, আমি তোমার কোনো প্রশ্নই শুনতে চাই না, তাই তুমি প্লিজ এখন এখান থেকে চলে যাও। কিন্তু সারা তখন বলে যে, না, তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে, আমাকে তো জানতে হবে কি আমার সার্জারিটা করেছে। আমি এরকম অন্ধকারে থাকতে পারবো না। তবে কোনো প্রশ্নের উত্তর দাও বা না দাও, আমাকে শুধুমাত্র তুমি এতটুকু বলো, তাহলে তুমি আমাকে সাহায্য কেন করলে? আমি তো তোমার কেউ হই না। তাহি তখন সারার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। তাই সারা তখন তাহিকে বলে যে, তাহলে কি আমি ধরে নেব যে তুমি কিংজুর জন্য আমাকে সাহায্য করেছো? তুমি কিংজুকে তোমার করে পেতে চাও, এই জন্যই তুমি আমাকে সাহায্য করছো তাদের দুজনকে আলাদা করে দেওয়ার?
এটাই কি সত্যি? এই কথা শুনে এইবার তাহি মুখ খোলে আর বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিংজোকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আর তোমার হাজবেন্ডই কিংজোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। সে বলে যে যাই হয়ে যাক না কেন, এখন আমাদের একটাই উদ্দেশ্য, যে করে হোক তোমার হাজবেন্ড আর কিংজোকে কোনো মতেই এক হতে দেওয়া যাবে না। তো এরপর তারা দুইজন মিলে আবারও প্ল্যান করতে বসে পড়ে যে কিভাবে তারা এই বিয়েটাকে ক্যান্সেল করবে। তাহি তখন বলে যে আমাদের কাছে মাত্র 3 সপ্তাহ সময় আছে, যা করার আমাদের এই 3 সপ্তাহের মধ্যেই করতে হবে। তোমাকে এখন কংজোকে সিডিউস করতে হবে, তাকে পুরোপুরি তোমার প্রেমের ফাঁদে ফাঁসাতে হবে, যার ফলে কিংজো কংজোকে সন্দেহ করতে শুরু করবে আর তাদের মধ্যে সম্পর্কটা ভেঙে যাবে। তো এর পরের দিন আমরা দেখতে পাই যে সেখানে একটা জমকালো পার্টি হচ্ছে আর সারা সেই পার্টিতে অনেক সুন্দর করে সেজে একটা আকর্ষণীয় ড্রেস পরে বেশ স্মার্ট লুকে জয়েন করে। অন্যদিকে তাহি সেই পার্টিতে গিয়েছে একটা ওয়েটার সেজে, যাতে করে সে সারাকে হেল্প করতে পারে। তো প্রথমে তো সারা কংজোকে দেখে একটু নার্ভাস হয়ে পড়ে, কিন্তু তখনই তাহি তাকে বারবার মোটিভেট করে। আর সারার সৌন্দর্য দেখে তো পার্টিতে থাকা সবাই শুধু সারার দিকেই তাকিয়ে থাকে। কংজো সারার থেকে চোখ ফেরাতে পারে না, কিন্তু একটু পরে কংজো এখান থেকে চলে যায় আর এইবারের মতো তাদের প্ল্যানটা ফেল হয়ে যায়। এরপর তাহি আর একটা প্ল্যান তৈরি করে। সে সারাকে $100,000 ওই পার্টিতে চ্যারিটি ফান্ডে দান করতে বলে। তাহি সারাকে বলে যে তুমি যদি এত টাকা একসঙ্গে দান করো তাহলে কংজো নিশ্চয়ই তোমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে আসবে। কিন্তু সারা তখন তাহিকে বলে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, আমি এত টাকা কোথায় পাবো? তখন তাহি সারাকে একটা সিক্রেট বলে। তাহি তখন সারাকে বলে যে কোরিয়ার ওয়ান অফ দ্য মোস্ট র্যাঙ্কিং কোম্পানি মানে উইনার কোম্পানি, তুমি কি এই কোম্পানিকে চেনো? সারা তখন বলে যে হ্যাঁ, আমি নাম শুনেছি। তখন তাহি বলে যে আমি এই কোম্পানির মালিকের ছেলে, তাই আমার কাছে এরকম $1,000 কোনো ব্যাপারই না। আর তুমি শুনলে আরো বেশি আশ্চর্য হবে যে তোমার হাজবেন্ড কংজু আমাদের কোম্পানির আন্ডারেই কাজ করে, তাই এইসব কিছু আমার কাছে খুবই মামুলি ব্যাপার। কিন্তু সারা এখানে তাহির কথা হেসেই উড়িয়ে দেয়। সে ভাবে যে তাহি তাকে ঘুল মারছে। তো এরপরে কিংজো সেখানে কোম্পানির চ্যারিটি ফান্ডে কত টাকা ডোনেট করেছে সেটা অ্যানাউন্স করে। আর তাহি তো উপর থেকে অনেক আগে থেকে কিংজোর উপর নজর রাখছিল। এরপর সে সারাকে বলে যে এখনই সময়, তুমি $1,000 ডোনেট করে দাও। আর এরপর কংজো যদি তোমার সঙ্গে দেখা করতে আসে তাহলে তুমি তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করবে। এরপর সারা তো সে টাকাটা ডোনেট করে দেয় আর কিংজো সবার সামনে সারার নামটা অ্যানাউন্স করে। আর এরপর তাকে স্টেজে ডাকা হয় সবার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য, কারণ সারা আজকে এই চ্যারিটি ফান্ডের নতুন মেম্বার আর সে একসঙ্গে $1,000 দান করেছে। তো এরপর সারা হাত তুলে সবাইকে স্বাগত জানায় আর সারাকেও সবাই হাততালি দিয়ে সেখানে অনেক অ্যাপ্রিসিয়েট করে। তো এদিকে তো তাদের প্ল্যানটা সাকসেস হয়ে যায়, কারণ একটু পরে কংজো এসে সারাকে পেছন থেকে ডাক দেয় আর তার সঙ্গে হাত মিলিয়ে নিজেকে ইন্ট্রোডিউস করে। কংজোকে দেখে তো সারা প্রথমে অনেকটা নার্ভাস হয়ে যায় আর তার তো হিসকি উঠতেই শুরু করে। তাই এইবার আর কংজোর সঙ্গে তার আর ফ্লার্ট করা হয় না। সারার এরকম হিসকি দেখে তো কংজো সঙ্গে সঙ্গে ওয়েটারকে গরম পানি আর ক্যারামেল ক্যান্ডি নিয়ে আসতে বলে। এটা আসলে একসময় গিমরান কংজোর হিসকি উঠলে করতো, আর সারার তখন কংজোর এরকম ব্যবহার দেখে সেই সময়ের কথা মনে পড়ে যায়। আর এরপরে সেখানে কিংজো চলে আসে আর কংজোকে হাত ধরে নিয়ে তো সেখান থেকে চলে যায়। আর এটা দেখে তো সারার আবার মন খারাপ হয়ে যায়, তাই সে বাড়িতে এসে আপসেট হয়েই বসে থাকে। সে তাহিকে বলে যে আমি এত সুন্দর হওয়ার পরও কংজো আমার কাছে না থেকে ঠিকই কিংজোর সঙ্গে চলে গেল। তাকে মনে হয় কিংজোর সঙ্গে ভালো মানায়, তাই না? এদিকে তাহি তো সারার উপর বেশ রেগেছিল, কারণ সে একটা ভালো সুযোগ পেয়েও তা কোনোভাবেই কাজে লাগাতে পারেনি। তাই সে সারাকে বলে যে যা হবার এবার হয়ে গিয়েছে, এটা নিয়ে আর বেশি কথা বলা লাগবে না, কিন্তু পরের বার আমাদের সফল হতেই হবে। তুমি কি ভুলে গিয়েছো আমাদের কাছে খুব একটা সময় নেই? আমাদেরকে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে কংজো একা থাকবে, তাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না, আর তুমিও কংজোকে তোমার কবজায় খুব ভালোভাবেই নিতে পারবে। তো এরপর তাহি সারাকে অনেক কিছু বোঝায় আর তাকে এই কাজ করার জন্য আবারও মোটিভেট করে তোলে। অন্যদিকে কিংজো আর কংজো মিলে যায় তাদের ওয়েডিং ড্রেস শপিং করতে। কংজো তখন কিংজোকে দেখে বলেছে তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, কিন্তু কিংজো তখন আবার বলেছে সে তো বুঝলাম আমাকে সুন্দর লাগছে, কিন্তু তুমি আমাকে কখনোই আই লাভ ইউ বলো না, কেন বলো না বলো তো? কংজো তখন বলে যে আমি তোমাকে মুখে না বললেও কি হয়েছে, তুমি তো খুব ভালো করেই জানো আমি ঠিক তোমাকে কতটা ভালোবাসি। তো এরপরই সারা বাড়িতে অনেকগুলো বড়শি নিয়ে আসে। তাই তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এতগুলো বড়শি নিয়ে এসেছো কেন, এগুলো দিয়ে কি হবে? তখন সারা তাহিকে বলে তুমি না আমাকে বলেছিলে যখন কিংজু একা থাকবে তখন তার কাছে যেতে? কিংজু ফিশিং করতে অনেক পছন্দ করে, আর আমার মনে হয় সে এখনো সময় পেলে ফিশিং করতে চায়, আর সেখানে সে একাই থাকে।
তাই এরপরের দিন সকালে সারা চলে যায় বড়শি নিয়ে ফিশিং করতে। আর সেখানে সত্যি সত্যি কংজো ফিশিং করতে এসেছিল। তাই সারাকে যা যা শিখিয়ে দিয়েছিল সারা ঠিক সেইভাবেই কাজ করছিল। আর তাহি দূর থেকে সারার উপর নজর রাখছিল। এরপর কংজো তখন সারাকে দেখতে পায়, আর সে তো একটু একটু করে সারার দিকে এগোচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় সারার বড়শিতে অনেক বড় একটা মাছ ওঠে। তো এরপর কংজো চলে যায় সারাকে মাছটা তুলতে সাহায্য করতে। আর তাহি তো দূর থেকে এইসব কিছু দেখে বেশ খুশি হয়ে যায়, কারণ অবশেষে এত কিছু করার পর এইবার তাদের প্ল্যানটা একটু কাজে লেগেছে। আর সবকিছু তাদের সেই প্ল্যান মোতাবেকই চলছে। কংজো তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি ধরনের মানুষ বলো তো? তুমি একে দেখতে এত সুন্দরী, তার উপর তোমার মনটা অনেক সুন্দর, আর সেখানে আবার তুমি কতগুলো টাকা ডোনেটও করলে। আজকাল তো এইসব মানুষ দেখাই যায় না। তুমি আবার ফিশিং করতে ভালোবাসো, আমার তোমাকে অনেক ভালো লেগেছে। আমরা কি আবারও দেখা করতে পারি? সারা তো এটা শুনে মনে মনে বেশ খুশি হয়ে যায়, কিন্তু তার সামনে সে একটু মুড নিয়ে থাকে আর সামনাসামনি কোনো রিয়াকশনই দেখায় না। সে কংজোকে বলে যে আচ্ছা দেখা যাবে, আমি আপনাকে পরে জানিয়ে দেব কখন আমরা দেখা করব। কিন্তু এরপর যখন সে বাড়ি ফিরে আসে, সেই ঘটনাটা এনজয় করার জন্য তো তাহির সঙ্গে ডান্স করাই শুরু করে, কারণ কংজো অলরেডি তাদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে। সারা তখন বলে যে আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার হাজবেন্ড আমার সঙ্গে দেখা করতে চায়। এদিকে সারা যখন কথা বলছিল, তাহি তখন এক দৃষ্টিতেই তার দিকে তাকিয়েছিল। মানে আস্তে আস্তে তাহিও সারার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। তাহি তখন সারাকে বলে যে তুমি কি জানো তুমি ঠিক কতটা প্রিটি? এটা শুনে সারা তাহিকে ধন্যবাদ জানিয়ে বলে যে এটা সম্পূর্ণ ক্রেডিট তো তোমারই, কারণ তুমিই তো আমাকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছো, তাই না? তো এরপর তারা দুইজন মজা ছেড়ে আবারও সিরিয়াস মাইন্ডে চলে আসে আর নেক্সট কোলের প্ল্যানটা শুরু করে। তাহি সারাকে বলে যে নেক্সট সানডেতে তুমি আবারও কংজোর সঙ্গে মিট করবে, আর তুমি এবার কংজোকে পুরোপুরি সিরিয়াস করে ফেলবে। তার সঙ্গে যে করেই হোক একটা স্ক্যান্ডাল তৈরি করতে হবে, আর তাহলে আমাদের সাকসেসের পথটা আরো বেশি মসৃণ হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো সারার মনটা এখানে ঘুরে যায়। সে তাহিকে বলে যে আমি আমার হাজবেন্ডের বিরুদ্ধে এইভাবে প্রতিশোধ নিতে চাই না। আমি কিংজুর জায়গায় নিজেই কংজুর ওয়াইফ হতে চাই, কারণ আমি তো আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, আর তুমি তো এটা জানো। তখন তাহি সারাকে বলে যে তুমি কি সবকিছু ভুলে গিয়েছো? আয়নায় একবার গিয়ে তোমার মুখ দেখো যাও, তুমি এখন কতটা সুন্দর। এতটা সুন্দর হবার পরও কি তুমি ওই পরিবারে গিয়ে আবারও কাজের মেয়ের মতো থাকতে চাও, আর তাদের সব অবহেলা সহ্য করতে চাও? যে মানুষগুলো তোমাকে এইভাবে ঠকিয়েছে, তোমাকে এতটা কষ্ট দিয়েছে, তুমি আবারও তাদের কাছে ফেরত যেতে চাও? আর এই জন্যই কি আমি তোমার পেছনে এতটা এফোর্ট দিচ্ছি? কিন্তু সারা তখন বলে যে আমি তো বিয়ের সময় কংজোকে কথা দিয়েছিলাম যে বাকিটা জীবন আমি কখনোই তার হাত ছাড়বো না। তাই কংজোই আমার জীবনের একমাত্র পুরুষ। আমি ওর জায়গায় আসলে কাউকে বসাতে পারবো না, আর আমি ওকে কোনোভাবে কষ্ট দিতে পারবো না। এরপর তাহি সারাকে বলে যে আমি অলরেডি তোমার পেছনে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি, তাই চাইলেও আমরা এই প্ল্যান কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। তোমাকে এখন আমার সঙ্গে এই প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে। সারা তখন বলে যে আমি যদি কংজোকে আবারও বিয়ে করি তাহলে তো কিংজো ফ্রি হয়েই যাবে, আর তোমার কাজও হাসিল হয়ে যাবে, তুমিও কিংজোকে পেয়ে যাবে। তাহলে কি দরকার আমাদের এইভাবে প্রতিশোধ নেওয়ার? কিন্তু তাহি তো কোনোভাবেই বুঝতে পারছিল না যে সারাকে সে এখন কিভাবে বোঝাবে। আর ঠিক তখনই তাহির কাছে তার একটা বন্ধুর কল আসে। সে ফোনে বলে যে আমি আবারও ফিরে এসেছি। আসলে তাহির এই বন্ধুটাই গিমরানের সার্জারিটা করেছিল, আর তারা যে এতদিন ধরে যে বাড়িতে আছে এই বাড়িটাও তাহির সেই বন্ধুর। মানে তাহির আসলে কিছুই নেই। তাই ওই বন্ধু আবার ফিরে আসাতে তাহিরা তাড়াতাড়ি করে তাদের সব জিনিসপত্র গুছিয়ে নেয় আর আবারও রাস্তায় নেমে আসে। আসলে সারা তো জানতোই না যে এই বাড়িটা তাহির নয়, তার ফ্রেন্ডের বাড়ি। তাই সারার এখানে একটু মন খারাপ হয়ে যায়। তাও আসলে এখানে কিছু করার নাই। তাই দ্রুত সব জিনিসপত্র নিয়ে তারা ঘরের বাইরে বেরিয়ে আসে। এরপর সারা প্ল্যান মোতাবেক কংজোর বাড়ির পাশে একটা বাসা ভাড়া নেয়। আর এরপর একদিন দেখা যায় যে একটা প্রোগ্রামে কংজোর বাবা মা একসঙ্গে গান করছিল, আর তার বোন সেখানে পিয়ানো বাজাচ্ছিল। কিন্তু পিয়ানো বাজানোর সময় হঠাৎ করে তার কাশি শুরু হয়ে যায়। তাই সারা গিয়ে কংজোর বোনের জায়গায় পিয়ানো বাজাতে শুরু করে। এরপর কংজোর বাবা মা তাদের গান গাওয়া শেষ হয়ে গেলে সারাকে এসে ধন্যবাদ জানায় তার মেয়ের জায়গায় পিয়ানো বাজিয়ে দেওয়ার জন্য। কংজোর বাবা মা তো সারার এত সুন্দর চেহারা দেখে আর তার বিহেভিয়ার দেখে সারার প্রতি পুরো ইমপ্রেস হয়ে যায়। তারা সারার সঙ্গে এসে অনেক সুন্দর করে কথা বলতে শুরু করে। সারা তখন মনে মনে ভাবে যে আজকে শুধুমাত্র একটু সুন্দর চেহারার জন্য আপনাদের কাছে আমি কতটা ভালো, তাই না? আর এই আপনারাই আমাকে একটা সময় কতটা কষ্ট দিয়েছেন। তো এদিকে কংজো তো অফিসে বসে সারাক্ষণ শুধুমাত্র সারার কথাই ভাবছে। আর ঠিক সেই সময় তার কাছে কিংজো একটা অফিসিয়াল কাগজ দিতে আসে। তখন সে তাকে কফি খাওয়ার জন্য বাইরে যেতে বলে, কিন্তু কংজো তো এদিকে সারার চিন্তায় বিভোর ছিল। তাই সে কিংজোর কোনো কথারই পাত্তা দেয় না। এরপর রাতের বেলা আবার সারা চলে যায় কংজোর বাসায় কিছু খাবার দিতে। সে বলে যে আমি এখানে নতুন এসেছি, তাই সবার বাসায় একটু একটু করে খাবার দিচ্ছি। তো এরপর কংজোর বাড়ির সবাই তো সারাকে নিয়েই কথা বলে। তারা সবাই মিলে তো সারার অনেক প্রশংসা করতে শুরু করে। কংজো এটা শুনে মনে মনে বেশ খুশি হয়ে যায়। এদিকে সারা আর তার কন্ট্যাক্ট অনুযায়ী বাড়ির সমস্ত কাজকর্ম সারাকেই করতে হবে। তাই সারা বাসায় আসার পর তার বাড়ির কাজে লেগে পড়ে।
আর ঠিক তখনই কংজো আবার সারাকে কল করে, কিন্তু সারা তো বুঝতেই পারছিল না সে কংজোর সঙ্গে কিভাবে কথা বলবে। সে বারবার ভাবছিল কংজো হয়তো তাকে ধরে ফেলবে, তাই তাহি তখন তাকে কাগজে লিখে লিখে সবকিছু বলতে সাহায্য করে। তখন কংজো সারাকে বলে যে যেহেতু আমরা এখন প্রতিবেশী, তাই 1 কাপ কফি খেতে আমরা বেরোতেই পারি, কি বলেন? সারা তখন তার কথা রাজি হয়ে যায়। এরপরে কংজোর ফোনে কিংজোর কল আসে, কিন্তু সে কলটা আর পিক করে না, উল্টো সে কলটা কেটে দিয়ে সারার সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। এরপর সে সারাকে বলে যে আমার তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল, আসলে আমি তোমাকে অনেক মিস করছিলাম। তো কংজো কিংজোর কল কেটে দেওয়ার জন্য কিংজো তো দ্রুত তার বাড়ির সামনেই চলে আসে, আর সেখানে এসে দেখতে পায় কংজো সারার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। এটা দেখে তো সে বেশ রাগী হয়ে যায়। আর অন্যদিকে আবার তাহি দূর থেকে দেখতে পায় যে কিংজো সেখানে চলে এসেছে। তাহি তখন মনে মনে ভাবতে থাকে যে অনেক সময় আমরা খালি চোখে যা দেখি তা সব সময় সত্যি হয় না, আসলে কি ঘটছে সেটা বুঝতে গেলে আমাদের অতীতের দিকে তাকাতে হয়, কারণ বর্তমানটা তো আসলে অতীতেরই ফলাফল, আর ভবিষ্যতে যে আসলে কি হবে এটা আমরা কেউই জানি না। তাই আমাদের উচিত সবসময় বর্তমানে ফোকাস থাকা। এদিকে কিংজো তার ফিয়ন্সেকে এভাবে অন্য একটা মেয়ের সঙ্গে রাত্রেবেলা দেখে প্রচন্ড রেগে যায়, আর সে গাড়ি নিয়ে তখনই কংজোদের বাড়িতে চলে আসে। আর ঠিক এখানেই এই এপিসোডটা শেষ করে দেওয়া হয়। এখন পরবর্তী পার্টে দেখা যাবে যে আসলে কিংজো ঠিক কতটা রাগ করেছে। তো বন্ধুরা, আজকের এপিসোডটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমি 3rd পার্টও নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর সবসময় তো কোহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।